অনেক স্লো হয়ে যাবে, অনেক কিছু হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। সো ইন্টারেস্টিং কিছু পড়াশোনা আমরা করব আজকে। দেখা যাক। প্রথম সম্পূর্ণ প্রশ্ন হলো হাউ টু থিঙ্ক লাইক এ প্রোগ্রামার, মানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার কিভাবে ভাবে সেটা আমাদের জানতে হবে। সেটা যখন আমরা জানতে পারবো তখন আসলে একটা প্রোগ্রামার হওয়ার প্রতি একটা স্বপ্ন তৈরি হবে। প্রথম কথা, প্রোগ্রামিং কে মেন্টালি একটা সাধারণ যে কোনো মানুষই প্রোগ্রামার হইতে পারে না। প্রোগ্রামার হয়ে গেলে তার অনেক বেশি কোশ্চেন করতে পারো। হ্যাঁ, করো, কোশ্চেন তো বলতেছো না। লাইভে যারা দেখছো তাদের সবার কি অবস্থা? নিম, রাকা, হ্যালো সবাইকে। সো প্রথম প্রশ্ন হলো হাউ টু থিঙ্ক লাইক এ প্রোগ্রামার। তোমার প্রশ্নটা শুনি নাই। তুমি যেটা প্রশ্ন করেছো সো এটা কোন চ্যাপ্টারের এটা প্রশ্ন করেছো? এটাই স্পেশাল ক্লাস চ্যাপ্টার প্লাস আরো আদার কোনো জিনিস তুমি জিজ্ঞেস করে লাভ হবে না। আচ্ছা, এখন আসো যেটা বলছিলাম, হাউ টু থিঙ্ক লাইক এ প্রোগ্রামার, অর্থাৎ প্রোগ্রামারের মধ্যে শক্তি থাকে। হ্যাঁ স্যার, আমি বুঝেছি। তুমি নিজেকে মিউট রাখো। আচ্ছা, আর যা যা পড়াচ্ছি ওটাকে পড়ো, কোন চ্যাপ্টার প্রশ্ন যদি সামনের দিকে নিজের সলিউশনটাকে খুঁজে বের করে। অনেক প্রবলেম আছে যেটা প্রোগ্রামার একা করে না। যেমন আমরা যদি বলি, একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের মধ্যে অনেক ধরনের কাজ থাকে। একটা কাজ থাকে মেশিন লার্নিং রিলেটেড, আরেকটা কাজ থাকে ভিডিও এপিআই রিলেটেড, এরপরে আরেক ধরনের কাজ থাকে কমেন্ট সেকশন এবং ডেটা অ্যানালাইসিস রিলেটেড, তারপরে আরেকটা কাজ থাকে যে ভিডিও ইন্টারফেসটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কোথায় চাপ দিলে জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে, সেই জিনিসটার উপরে আরো মানুষ কাজ করে। সো তোমরা যেভাবে ভাবো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো সব কাজ করে, এরকমও না। ইঞ্জিনিয়ার একসাথে কাজ করে। সো গ্রুপ থিঙ্কিং এরও একটা অ্যাবিলিটি, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে গ্রুপ ওয়ার্কিং এর একটা অ্যাবিলিটি থাকতে হয়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই, এই গ্রুপে কাজ করার জন্য সেই প্রশ্নটার উত্তর হইল, তোমার কোড লেখার সময় চিন্তা করতে হবে যেন তুমি কোড লেখার যে ফর্মাল ওয়েটা সেটা মেনটেন করতেছো। ধরো কোডের মধ্যে তুমি একটা ভ্যারিয়েবলকে বা কোনো কিছুকে কল করেছো এক্স বা ওয়াই দিয়ে, তো এটা আসলে একটা কিছুর দাম বোঝাচ্ছে, ব্যালেন্স বা কোনো কি বলে, কোনো বিল বোঝাচ্ছে। ওই কোডটা সেটা কল একটা ভদ্রতা দেখার উপর ডিপেন্ড করে যে গ্রুপের সবাই কাজটা করতে পারবে কিনা। মানে সফটওয়্যার লেখার সময় বা কোনো কোডিং শুরু করার জন্য তোমার যেটা সবসময় মনে রাখা লাগবে, তোমার ফর্মাল ওয়ে কোনটা করা লাগবে। যখন আমরা কোড লিখবো তখন আরো এই কথাগুলো বলবো যে একটা ভ্যারিয়েবলের নাম কেমন দেওয়া উচিত, কিভাবে কল করা উচিত জিনিসগুলোকে। স্টেপস টু ফলোর মধ্যে আসি। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা প্রোগ্রাম জানতে হবে যে আমি কি সলভ করতে যাবে, বা যেটা দিয়ে সামথিং
একটা গাণিতিক প্রবলেম সলভ করা যাবে, নাকি একটা ক্যালকুলেটরের মতো যন্ত্র বানাতে যাচ্ছি যেটা দিয়ে উপয়োগ করা, ডিজাইনিং সফটওয়্যার বানাতে যাচ্ছে যেটা দিয়ে ছবি আঁকা যাবে। তো প্রবলেমটা আমার আগে বুঝতে হবে যে আমি কি প্রবলেমকে সলভ করতে যাচ্ছি আমার সফটওয়্যারটা দ্বারা। তোমাদের যে কাজটা অনেকগুলো স্টেপে হয় সেটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে চিন্তা করা হলো অ্যালগরিদম ডিজাইনিং। আচ্ছা, যেটা ভাবতেছিলাম, আমার পিসি হ্যাং করতেছে। আচ্ছা, ততক্ষণ আমাকে একটু বলো তো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। এখন সরি, ব্যাপকভাবে হ্যাং করছে। স্বাধীন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। মারুফা বলতেছে, আপনার জান্নাত বলতেছে আমার নেট, কথাটা একটু একটু আটকে যাচ্ছে। হ্যাঁ প্রথমে আটকে আটকে আসছে। হ্যাঁ, যা মানে এই যে আমার এটাই টোটাল ক্লিয়ার কথা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারবা, সমস্যা নাই, একটু পরে বুঝতে পারবা। ওটা ক্র্যাশ করে গেছে। আমি আসলে পিসির মধ্যে অনেক বেশি কাজ একসাথে চালাচ্ছিলাম, তো এই কারণে ঝামেলাটা হয়েছে। একটু টাইম দাও, ততক্ষণ আমি এটা অন হইতে হইতে তোমাদের বলতে থাকি। যেটা বলছিলাম সেটা হলো অ্যালগরিদম ডিজাইনিং কাকে বলে। কোন একটা বড় কাজকে ছোট ছোট টুকরায় ভাগ করে করাটাকে বলা হচ্ছে অ্যালগরিদম ডিজাইনিং। যেমন তোমাদের এখন আমাকে বলো তো, এখন তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা ঠিক মতো? স্বাধীন, না এখন আটকে আসতেছে? হ্যালো, আমাদের লাইভটাই শুধু চলতেছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু দুঃখিত বাচ্চারা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কাজটা আগাই। আমরা শিখছিলাম আসলে অ্যালগরিদম ডিজাইনিং। অ্যালগরিদম ডিজাইনিং এর ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে অ্যালগরিদম জিনিসটা কি। অ্যালগরিদম জিনিসটা বেসিক্যালি কোনো কাজকে ছোট ছোট টুকরায় ভাগ করে করা। যেমন আমরা আমাকে নক করেছিলেন বক্সে। স্বাধীন, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? স্বাধীন, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? জি ভাই, কথাটা একটু আটকে আসছে। এখন আটকে আসতেছে সবার? এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আগাই আমরা। এখন ঠিক আছে। অ্যালগরিদম ডিজাইনিং যদি আমি জিজ্ঞেস করি, ধরো তুমি স্কুলে যাবা বা কলেজে যাবা, সেই ক্ষেত্রে অ্যালগরিদম ডিজাইনিংটা কি হতে পারে? তোমার প্রথমে ঘুম থেকে উঠতে হবে, স্টেপ 1 হলো ঘুম থেকে ওঠা, মানে ওয়েক আপ। স্ক্রিন শেয়ার হয়নি, রাইট? ওকে, সো স্কুলে যাওয়ার জন্য বা কলেজে যাওয়ার জন্য যেটা প্রথম স্টেপ তোমাদের আছে সেটা কি? সেটা খুবই সিম্পল স্টেপ। প্রথমে তোমার ঘুম থেকে উঠতে হবে, তারপর সেকেন্ড স্টেপ হবে তুমি একটু দাঁত ব্রাশ করলা, তারপরে তোমার সামথিং তৃতীয় স্টেপে হতে পারে তুমি একটু রেডি হলা, তারপরে ফোর্থ স্টেপে তুমি একটু খাবার খেলা, ফিফথ স্টেপে হতে পারে তুমি একটা কি বলে মানি ব্যাগ বা এই জিনিসগুলো যেটা নিয়ে তোমার যাওয়া উচিত, টাকা পয়সা নিলা, তারপরে হতে পারে তুমি একটা রিক্সা বা গাড়িতে চললা, তারপরে তুমি স্কুলে বা কলেজে পৌঁছালা। এই যে দেখলা, এই যে স্কুলে যাওয়া বা কলেজে যাওয়ার কাজটাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো টুকরায়, ছোট ছোট টুকরায় ভাগ করলাম, এটাকেই বলে অ্যালগরিদম ডিজাইনিং। এখন যদি আমরা কোনো প্রবলেম সলভ করতে চাই, সেটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার চিন্তা করতে হবে যে কিভাবে মানুষের মাথা ওই প্রবলেমটাকে সলভ করে, এবং ওইটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে আমরা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করার চেষ্টা করব। এটাই হলো অ্যালগরিদম ডিজাইনিং এর বেসিক কনসেপ্ট। প্রবলেমটাকে সলভ করার স্টেপস গুলোকে আলাদা করে আমার আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড স্টেপে যেটা করে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সেটা হলো ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আমি একটা কথা, আমি ধরো একটা মানে কি বলে একজন মানুষকে বলতে চাচ্ছি থ্যাংক ইউ, সেটাকে অনেকভাবে বলা যেতে পারে। আমি থ্যাংক ইউ বলতে পারি, ধন্যবাদ বলতে পারি, তারপরে বহুত খুব, প্লাস আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলতে পারি জিনিসটাকে। বাট তুমি কোন ল্যাঙ্গুয়েজটা ভালো পারো এটার উপর বেস করে এই অ্যালগরিদমটা কোন ল্যাঙ্গুয়েজে তোমার ডিজাইন করতে সুবিধা হবে সেটার দিকে খেয়াল করে তোমার একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। প্রোগ্রামিং এর মধ্যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস
প্লাস, পাইথন, তারপরে জাভা, জাভাস্ক্রিপ্ট, তারপরে তুমি ফোরট্রান, এরকম। এরপরে তুমি উলফাম আলফা, ম্যাথমেটিকা ল্যাঙ্গুয়েজ, যেটা উলফাম আলফা স্টিভেন উলফামের আবিষ্কার করা। এই ধরনের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি পাবা যেগুলো তুমি ইউজ করতে পারবা, বা তোমার যেটা তুমি যেটা শিখবা বা যে ভাষায় তুমি ভালো পারদর্শী আছো সেই অ্যালগরিদমটা ডিজাইন করার জন্য তুমি ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারো। বাট আমাদের যেহেতু সিলেবাসে তোমাদের সি আছে, তাই সি নিয়ে আমরা জাস্ট কথা বলবো। আমরা পাইথন নিয়ে মাঝে মাঝে কথা বলবো, কারণ আমি পাইথন নিয়ে বেশি কাজ করেছি। সি প্লাস প্লাস নিয়েও কথা বলা যাবে। আরো ল্যাঙ্গুয়েজ আছে, যেটা গুগলের ডার্ট, ডিআরটি, তো এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি তোমার অ্যালগরিদমটাকে ডিজাইন করার জন্য ইউজ করতে পারো। এই ল্যাঙ্গুয়েজের দরকার হচ্ছে কিসের জন্য? ল্যাঙ্গুয়েজের দরকার আমাদের কেন হয়? আমরা ভাষার দরকার কেন হয় বলতে পারো? ভাষার দরকার হয় হলো, হ্যাঁ বলো, প্রশ্নটা করো। হ্যালো, প্রোগ্রামিং এ কোন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ভালো? হ্যাঁ হ্যাঁ, তোমার আমি বলতেছি, প্রশ্নটার উত্তর বলতেছি, একটু ভাইবে দেখো। প্রোগ্রামিং শেখার জন্য কোন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ভালো যদি আমি জিজ্ঞেস করি, তাহলে দেখতে হবে যে তুমি কি হইতে চাচ্ছ বা কি কারণে জানতে চাচ্ছ জিনিসটা, ওইটার উপর বেস করে। মানে আমি তোমাকে বুঝিয়ে যদি বলি, তোমাকে যদি আমি বাংলায় লজিক বলি, সেই ক্ষেত্রে বাংলায় লজিক আসলে কঠিন হয়, হার্ড হয়। কিন্তু ইংলিশে যদি লজিক্যাল ওয়ার্ড বলি, খুব সহজে ধরে ফেলা যায় যে এটা ইয়েস নো বলতেছে বা আদার কিছু বলতেছে। মানে যখন লজিক নিয়ে ডিল করবা, তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বাংলার থেকে অনেক সহজ, কিন্তু বাংলার মধ্যে অনেক পেঁচিয়ে গুছিয়ে অনেক কথা বলা যায় যেটা ইংলিশে তুমি বলতেই পারবা না। লজিকের ক্ষেত্রে ইজি হলো ইংলিশ। সো তুমি তোমার দেখতে হবে তুমি কি ধরনের জিনিস করতে চাচ্ছ ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে, সেটার উপর ডিপেন্ড করে আসলে আমার চিন্তা করতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমি চুজ করব, মানে কোন ল্যাঙ্গুয়েজটা সহজ হবে। ধরো যারা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং তোমার বিগ ডাটা অ্যানালাইসিস করতে চায়, তাদের জন্য জেনারেলি গুগলের অনেকগুলো টুল আছে যেটা আসলে পাইথন ল্যাঙ্গুয়েজে তৈরি করা। তো যারা প্রিডিকশন রিলেটেড কাজ, স্ট্যাটিস্টিক রিলেটেড কাজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কাজ করতে চায়, তাদের জন্য পাইথনে অনেক অ্যাভেলেবল কোড এবং সোর্স আছে। কিন্তু এর মানে এই না যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, বিগ ডাটা অ্যানালাইসিস তোমার সিতে বা সি প্লাস প্লাসে করা যায় না, এরকম কিন্তু না, কথাটা বুঝছো? সো ব্যাপারটা হলো, যদি আমি ওই দিকে যাই তাহলে আমি চিন্তা করলাম যে গুগলের তৈরি করা অনেক কিছু পাওয়া যাবে, মেশিন লার্নিং এর কাজ করতে গেলে তখন আমি পাইথন দিয়ে করার চেষ্টা করব। বা ডেটা অ্যানালাইসিস হলে পাইথনের অনেক বড় একটা লাইব্রেরি আছে যেটাকে বলে প্যান্ডাস লাইব্রেরি, এটা দিয়ে করব। তো এই ধরনের কাজ, এক্সেলে ডাটা এন্ট্রি টাইপের কাজ, ব্যাংক জব টাইপের কাজ, সেটা পাইথন দিয়ে করাটা ইজি হবে। বাট আমি যদি আবার চলে আসি যে না, আমি এখন একটা অ্যান্ড্রয়েড প্রোগ্রামার হব, অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে চাচ্ছি, অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপ করতে চাচ্ছি, তাইলে তোমার জাভাতে যেতে হবে অথবা ডার্টে আসতে হবে গুগলের। সো আমি যখন অ্যান্ড্রয়েড প্রোগ্রাম নিয়ে চিন্তা করব, তখন জাভাতে অনেক সোর্স, ফেসবুকের মানে জুকারবার্গের দেওয়া সোর্স আছে, আর ডার্ট ল্যাঙ্গুয়েজে গুগলের দেওয়া অনেক সোর্স আছে। এটা হলো কি বলে, আমার মনে পড়তেছে না কেন, কি বলে তোমার, এই ইন্টিগ্রেটেড আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট আছে। ফেসবুকেরটা জাভা দিয়ে কাজ করে আর গুগলেরটা ডার্ট ল্যাঙ্গুয়েজে কাজ করে। এখন তুমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েড প্রোগ্রামার হতে চাও বা ফ্লাটার টাইপের জিনিস ইউজ করতে চাও, ফ্লাটার, ফ্লাটার হলো গুগলের খুব স্ট্রং একটা সিস্টেম, যেটার মধ্যে তুমি, হ্যাঁ বলো বলো ভাইয়া, বললো তারপর রোবোটিক্স এর জন্য কোনটা ভালো? হ্যাঁ এই তো, এই যে ধরো অ্যান্ড্রয়েড রোবোটিক্স এর জন্য একটা একটা বলি, কোন প্রোগ্রামিং হ্যাঁ হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর একটা একটা দিচ্ছি আমি। অ্যান্ড্রয়েড যদি এরকম হয়, তো এরকম তুমি জাভা অথবা ডার্টে কাজটা করলা। এখন তুমি আসলে রোবোটিক্স এর জন্য। রোবোটিক্স তো আসলে খুব ছোট জিনিস না। রোবোটিক্স বা আরডিএনওর প্রোগ্রামিং যদি তুমি করতে চাও, রোবটের জন্য তোমার হতে পারে তুমি সি প্লাস প্লাস ইউজ করতেছ বা পাইথন ইউজ করতেছ, সবই ইউজেবল আসলে। খুব যে মানে রোবোটিক্স এর জন্য বলবো যে খুব বেশি সোর্স দেওয়া রয়েছে অ্যাভেলেবল, এরকম কিছু না। সব ল্যাঙ্গুয়েজে তুমি এটার কাজটা করতে পারবা। এখন ডিপেন্ড করবে তুমি রোবোটিক্স এর পার্টস কোথা থেকে কিনবা। যদি বাংলাদেশ থেকে তোমার অ্যাভেলেবল আনতে হয়, তুমি বাংলাদেশের কোনো সোর্সের কাছে যাও, সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে ওই সোর্সের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটাকে বেশি ইউজ করা হচ্ছে, বা বাংলাদেশের কমিউনিটিটা
এই রোবোটিক্সের জন্য কি কি টাইপের কোড ইউজ করে, সেটা কি সি নাকি সি প্লাস প্লাস নাকি আরো কি, সেটা তোমার চিন্তা করতে হবে। ড্রোনের সাথে মানে কম্বাইন, তুমি যে ড্রোনটা পার্টস ইউজ করতেছো ওই পার্টসটা রিড করতে পারে এমন কোডিং ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে। তো এটা ডিপেন্ড করতেছে ওইটার পার্টস কোন দেশ থেকে আসতেছে আর তুমি কি অ্যাভেলেবল পাচ্ছ। তো এই আসলে এটার জন্য সি প্লাস প্লাস পাইথন দুটোই ইউজেবল। তো তোমার প্রশ্নের উত্তরটা আসলে এই যে এরপরের কথাটার মধ্যে ছিল, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার উদ্দেশ্যটা হলো এই অ্যালগোরিদমটার উপর মানে দেখে কাজটা করতে হবে, কি অ্যালগোরিদম লিখতে চাচ্ছি আমি সেটার উপর বেস করে ল্যাঙ্গুয়েজের সুবিধাটা চিন্তা করতে হয়। থার্ড জিনিস যেটা হলো মাথায় নিতে হয় সেটা হলো ডকুমেন্টেশন। ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন হলো ল্যাঙ্গুয়েজের গ্রামার। গ্রামার মানে কি, যে কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন তুমি একটা জাস্ট গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কেমনে করে লজিক অ্যাপ্লাই করে, কেমনে করে লুপ লেখে, কেমনে করে তোমার ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। যেমন ইংলিশের একটা গ্রামার আছে, বাংলার একটা গ্রামার আছে, এই ল্যাঙ্গুয়েজের গ্রামারকে বলতেছি আমরা ডকুমেন্টেশন, যে কেমনে করে এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আমি অ্যালগোরিদম লিখবো বা আমার কাজ করব। সো ডকুমেন্টেশনের ব্যাপারটা তোমাদের একটু দেখাই আমি, জাস্ট গুগলে সার্চ করে। আমাদের লাইভটা কি চলতেছে, আদেও লাইভে কেউ আছে? নাদিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয় দেবনাথ, তুমি একটা লাভ পাঠাইছো, ভালোবাসা, তোমার ভালোবাসা ভালোবাসা একসেপ্ট করলাম আমরা। ঠিক আছে জয়, আমরা দেখাই তোমাকে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দেখাই। এই যে পাইথন ডকুমেন্টেশন, এটার মধ্যে যদি যাও তুমি, পাইথন বিভিন্ন ভার্সন আছে, এটা 3.9। তুমি চাইলে সি প্লাস প্লাস এর ডকুমেন্টেশন দেখতে পারো। ডকুমেন্টেশন বেসিক্যালি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ যারা বানাচ্ছে তারা ডকুমেন্টেশন মানে ওটা গ্রামারটা বলে দিচ্ছে যে এইভাবে এটাকে লেখার ফর্মাল ওয়েটা কি। এই যে ডকুমেন্টেশন দেখতে পারবে, এটার মধ্যে জেনারেলি কি কি থাকে তোমার, এই একটা ল্যাঙ্গুয়েজের আন্ডারে যা যা থাকা দরকার সেই জিনিসগুলোর যে তুমি কিভাবে কোডে লিখবা সেটার ডিটেলসটা এটার মধ্যে দেওয়া থাকে। এটা আমরা দেখবো পরবর্তীতে ডকুমেন্টেশন কেমনি ইউজ করে কোড লেখার জন্য। ফোর্থ যে জিনিসটা তোমার খেয়াল করতে হবে সেটা হলো কমিউনিটি। মানে তুমি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করলা, ধরো তুমি সি প্লাস প্লাস চুজ করেছো, তোমার যে অ্যালগোরিদমটা তুমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছ সেটার জন্য সি প্লাস প্লাস চুজ করেছো। এখন তুমি দেখলা যে এটার ডকুমেন্টেশনটা ভালো আছে কিনা, মানে এটার গ্রামারটা সুন্দরভাবে স্পষ্ট করে লেখা আছে কিনা, নাকি গ্রামার বুঝতে আবার আমার ডক্টর লাগবে, আরেকজনের ডাক্তার লাগবে আর কি। ডকুমেন্টেশন ভালো থাকার মানে হলো প্রোগ্রামারের কোনো ট্রেনিং দরকার পড়বে না, ডকুমেন্টেশন রিড করে সে কোড লিখতে পারবে। সো এটা হলো প্রথম কেস। সেকেন্ড জিনিসটা হলো কমিউনিটি স্ট্রং কিনা, মানে এই ভাষা কত হাজার বা কত কোটি কোটি মানুষ ইউজ করতেছে, এইটা হলো কমিউনিটি সাপোর্ট। মানে যে ল্যাঙ্গুয়েজটা অনেক পুরনো, ধরো সি অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ, অথবা ফোরট্রান অনেক পুরনো, আরো পুরনো ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ। সো এটার ভিতরে কমিউনিটি সাপোর্ট কিরকম আছে, মানে পাবলিক কত বেশি ইউজ করতেছে। তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে 10 জন, ধরো 9 জন ইউজ করতেছে সি প্লাস প্লাস, তাইলে তোমার যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে। কিন্তু তুমি এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করলা যেটা মনে করো এখন খুবই কম ইউজ হয়, ফোরট্রান টাইপের ল্যাঙ্গুয়েজ, তো তুমি এটা ডকুমেন্টেশনও ভালো পাইলা কিন্তু কমিউনিটিতে কাউরে পাইলা না, যে ওইটার 0% মানুষ ইউজ করতেছে, তাইলে তুমি কোনো প্রবলেম করলে তোমার আশেপাশে কাউরে বলার থাকবে না। তার মানে কমিউনিটিও দেখতে হয়, একটা ল্যাঙ্গুয়েজের কতগুলো ইউজার আছে, কত বেশি ইউজার ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছে এই জিনিসটা, সেটা দেখতে হয়। যেমন আমি তোমাকে বলতেছিলাম ওই যে জাভা দিয়ে জেনারেলি অনেক বেশি অ্যান্ড্রয়েড ডেভেলপ হয়, অ্যান্ড্রয়েড সফটওয়্যার। সো জাভা ল্যাঙ্গুয়েজের কমিউনিটিটা অনেক স্ট্রং। ফেসবুক ওইটার মাধ্যমে নিজের আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। কথা বোঝা যাচ্ছে না? সবাই কি শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি আসতে বলার চেষ্টা করছি, কথা যেহেতু কেটে আসতেছে। প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হলো ফাইন্ড কমিউনিটি। এটা চতুর্থ নম্বর কেসে দেখতে হবে যে আমার কমিউনিটি স্ট্রং কিনা। যে ল্যাঙ্গুয়েজটা একটু ওল্ড, মানে অনেকদিন ধরে ইউজ করতেছে, সেটার কমিউনিটি স্ট্রং হয়। এর পরে পরবর্তীতে গুগল ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার ফ্লাটার রিলিজ করেছে, ইন্টিগ্রেটেড ডেভেলপিং
মানে সফটওয়্যার ডেভেলপিং এনভায়রনমেন্ট আইডিই, সেইটা দেখা গেছে ডকুমেন্টেশনটা গুগল খুব ভালো বানাইছে। মানে অ্যান্ড্রয়েড প্রোগ্রাম যারা ডেভেলপ করতো জাভা দিয়ে তাদের কাছেও পছন্দ হয় ডার্টের ডকুমেন্টেশনটা, কারণ এটা খুব সুন্দর গ্রামার, গ্রামার বইটা ভালো বলতে পারো। বাট গুগলের ফ্লাটার কিন্তু ফেসবুকের পরে রিলিজ করা হয়েছে, এই কারণে দেখা গেছে যে এই ডার্টের কমিউনিটিটা একটু উইক পাওয়া যায়, মানে অনেক বেশি মানুষ পাওয়া যায় না যারা ডার্ট ল্যাঙ্গুয়েজ বুঝে। তো এই ধরনের প্রবলেমও আমাদের দেখতে হবে যে আমরা কি কি ফেস করতে পারি সেটা আগে থেকে আন্দাজ করে কোড লিখতে হয়। 5 নম্বর কেসে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চিন্তা করতে হয় যে সফটওয়্যার যে আমি লিখবো, এই যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলাম, মনে করো এটা কি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমারে বলতেছি না। আচ্ছা, এই যে আই লাভ ইউ লিখলাম, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলাম। কেন লিখলাম? প্রথম কথা, ইংলিশ গ্রামার ভালো, ডকুমেন্টেশন ভালো আছে, এই জন্য লিখলাম। সেকেন্ড যে কথা আমরা বলতে পারি সেটা হলো ইংলিশ ভাষা অনেক, পুরো পৃথিবীতে অনেক বেশি মানুষ বলে, তাই আমি এই লেখাটা লিখলে অনেকেই বুঝতে পারবে যে কি বলা হয়েছে। সো কমিউনিটি সাপোর্ট, ডকুমেন্টেশন দুইটাই ভালো, তাই আমি এই লেখাটা এভাবে লিখলাম। কিন্তু এখন প্রশ্ন হইল, এই লেখাটা একটা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখো না কেন, কম্পিউটারকে তো বুঝাইতে হবে। কম্পিউটারকে বুঝাইতে গেলে কম্পিউটারের ভাষা মাত্র একটা, 2 ধরনের ভাষা বুঝে না কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটিং 3 ধরনের ভাষা বুঝতে পারে, বাট নর্মাল আমাদের জেনারেল যে কম্পিউটার সেটা হলো এই ভাষা বুঝে। এটা কি? বাইনারি। তো বেসিক যে কাজটা আমাদের বুঝতে হবে সেটা হলো আমাদের এই যে আমি যে কথাগুলো লিখতেছি বা কোড লিখবো, সেটা আমার একটা কম্পাইলার থাকতে হবে বা একটা সফটওয়্যারের হেল্প লাগবে, যেটা দিয়ে আমার এই পুরো কথাটা বাইনারিতে কনভার্ট হয়ে কম্পিউটারের মেশিনের কাছে যাবে, তাইলে আমার কথা কম্পিউটার বুঝবে। আমি যে যত সুন্দর ল্যাঙ্গুয়েজে লিখি না কেন, মাঝখানে একটা কম্পাইলার দিয়ে যদি কম্পাইল করে আমার কথাটাকে কম্পিউটারে বোঝার মতো না করতে পারি, তাহলে আসলে সে বুঝবেই না কিছু। তো এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যে আমার একটা কম্পাইলার চুজ করতে হবে কোড করার জন্য। কোড লিখে কম্পিউটারকে বোঝানোটাই আসলে কম্পাইলারের কাজ। কম্পাইলার করে কি, কোডগুলোকে, আমি যে ভাষায় কোডটা লিখতেছি সেই ভাষার কোডটাকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, যে কম্পিউটার তোমাকে এই কাজ করতে বলা হয়েছে, ওর সার্কিটগুলোকে সিগন্যাল দেওয়া হয় ওইভাবে কাজ করার জন্য। তো কম্পাইলার বা সফটওয়্যার তুমি সিলেক্ট করবা, সেটা করার জন্য অনেক ধরনের মানে ক্রাইটেরিয়া আছে। ধরো তোমার আমি বললাম তোমার একটা বাসায় কম্পিউটারই নাই, তুমি সফটওয়্যার ইনস্টল করবা কোথা থেকে? সি প্লাস প্লাস এর জন্য যে কম্পাইলার আছে বা সি এর জন্য যে কম্পাইলার আছে সেগুলোর নাম হইলো সামথিং নোটপ্যাড, তারপরে হলো ভিজুয়াল স্টুডিও, তারপরে হলো সামথিং কি, তোমাকে আরো কিছু আমার নাম মনে পড়তেছে না কিছু জন্য। আচ্ছা, পাইথনের সাথে যেটা আছে সেটা হলো পাইচার্ম আছে, তারপরে হলো জুপিটার নোটবুক আছে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও ছাড়া আরো কিছু আছে সি প্লাস প্লাস এর জন্য, আমার আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, আরো কোড ব্লকস আছে, হ্যাঁ মনে পড়ছে, কোড ব্লকস আছে। এরপরে পাইথনের জন্য আরো আছে হলো গুগলের কোল্যাব। খেয়াল করো, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। এখন তুমি কোনটা ইউজ করবে সেটা ডিপেন্ড করবে, কিন্তু তুমি মনে করতে পারো সি প্লাস প্লাস কোড তো ভাইয়া যে কোনো এটা দিয়ে রান করানো যাবে, কিন্তু আমার সফটওয়্যার নিয়ে চিন্তা করার বিষয়টা কোথায় আসে? সফটওয়্যার তো যে কোনো সফটওয়্যারই আমার ল্যাঙ্গুয়েজটাকে পড়ে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। তো আমি এখান থেকে যে কোনোটা ইউজ করে নিতে পারি। পাইথনের জন্য পাইচার্ম, জুপিটার নোটবুক, গুগল কোল্যাব যা ইউজ করতে চাই করলাম। সি এর জন্য বা সি প্লাস প্লাস এর জন্য নোটপ্যাড, ভিজুয়াল স্টুডিও, কোড ব্লক যা ইচ্ছা আমার ইউজ করলাম। সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে আমার না, সমস্যাটা তোমার হবে। তোমার পিসিতে কোনটা ইউজার ফ্রেন্ডলি ভাবে কাজ করতেছে, মানে কোলাচ্ছে, তোমার পিসির র্যাম রোমে কোলাচ্ছে, সেটা খেয়াল করে কাজ করতে হবে। আমি যখন পাইথন দিয়ে অনেক বিগ ডাটা, বড় ডাটা ট্রেনিং করতে গেছি, তখন দেখি আমার কম্পিউটার ওভারটাইট হয়ে যাচ্ছে। বিগ ডাটা মানে মনে করো কয়েকটার কোটি ডেটা নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, মেশিন লার্নিং এর উপরে বিগ ডাটা ট্রেনিং দিতে যাচ্ছি, মানে আমার নিউরাল নেটওয়ার্কে ট্রেন করতে গিয়ে যখন আমি বিগ ডাটা ইনসার্ট করতেছি, তখন দেখা গেল যে আমার পিসিতে কুলাচ্ছে না। তো আমার পিসিতে পাইচার্ম থাকুক আর জুপিটার নোটবুক থাকুক, আমার পিসি দিয়ে এই বিগ ডাটা ট্রেনিং হচ্ছে না। সো তখন আমার চিন্তা করতে হয় যে অনলাইন বেসড কোনো সলিউশন আছে কিনা।
এই গুগল কোল্যাব হলো গুগলের থেকে দেওয়া প্রোভাইড করা। Sure. First, you'll need to give me permission to save and use contact info from your signed-in devices. Go to the Google Home app and look for Assistant settings. কি বুঝলা? আমি এত গুগল গুগল করতেছি, পাশ থেকে ও কথা বলে বসলো। আচ্ছা, এখন আসি, যেটা বলছিলাম সেটা হলো গুগল থেকে করেছে কি, এই কোল্যাবরেটরির যে সাপোর্টটা দিচ্ছে সেটা হলো তোমার পিসির ক্ষমতা বেশি হওয়ার দরকার নাই। তোমার পিসি থেকে শুধু গুগল ক্রোমে ঢুকবা, গুগল কোল্যাবসে ঢুকবা, তাইলে এটার ভিতরেই তোমাকে একটা ইঞ্জিন প্রোভাইড করবে ওরা, যেটা তোমার পিসির ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। মানে তোমার পিসি থেকে ডাটা ট্রেন হবে না, গুগলের যে শক্তিশালী কম্পিউটার আছে ওইটা দ্বারা সে তোমার ডাটাটাকে, বিগ ডাটাটাকে ট্রেন করে তোমাকে কাজ করতে হেল্প করবে। আবার অনেকে আসো তোমাদের কম্পিউটারই নাই, তো সি প্লাস শিখবা, সি প্লাস প্লাস শিখবা বা সি প্রোগ্রামিং শিখবা, রান করবা কোথায়? তোমার লাগবে স্মার্টফোন। তোমরা বলবা ভাইয়া স্মার্টফোনে কোড রান করব, স্মার্টফোনে তো কোড রানই করা যায় না, এরকম অনেকে ভাববা। কিন্তু আসলে স্মার্টফোনে কোড রান করা যায়, অনলাইন কম্পাইলার আছে। আমি তোমাদের যেটা শিখাবো অনলাইন কম্পাইলারই শিখাবো, একটু পরেই কোড লেখা শেখাবো। অনলাইন কম্পাইলারের সুবিধা হইলো এটা মোবাইলের মধ্যে রান করা যায়। কারণ কি, এটা অনলাইনের ভিতরে ওই যে অনলাইন কম্পাইলার যে কোম্পানি বানাইছে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে ডেটাটা ট্রেন হয়ে বা কোডটা রান হয়ে তোমাকে রেজাল্ট দেখাচ্ছে। তোমার ফোনের উপর চাপ পড়লো না, কিন্তু তোমার ফোন দিয়ে কম্পিউটারে কাজ হয়ে গেল। তো এইগুলা খেয়াল রাখতে হচ্ছে, মানে তোমার হার্ডওয়্যারের সাথে কোনটা যায় সেই জিনিসটা চিন্তা করে আসলে তোমার কম্পাইলার চুজ করতে হবে। তো আমরা এই 5টা পয়েন্ট যদি বুঝে থাকি, এটাই হলো প্রোগ্রামিং এর বেসিক কথাবার্তা। যে প্রথমে চিন্তা করতে হবে কাজটা কি করব, সেটাকে টুকরা টুকরা করে ভাগ করতে হবে, যেটাকে বলে অ্যালগরিদম ডিজাইনিং। সেকেন্ড স্টেপে আমার একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যে কম্পিউটারের সাথে কোন ভাষায় কথা বলবো, উর্দু, হিন্দি, তামিল, মারাঠি, কোন টাইপের ভাষায় কথা বলবো, বাংলা নাকি ইংলিশ, সেটা দেখতে হবে, ফার্সি। এরপর ফাইন ডকুমেন্টেশন, ওই ল্যাঙ্গুয়েজের ভালো গ্রামার আছে কিনা বুঝতে হবে, তাইলে ওই ল্যাঙ্গুয়েজ চুজ করব। ওই ল্যাঙ্গুয়েজ অনেকেই ব্যবহার করে কিনা, তাহলে ওইটা দিয়ে আশেপাশের মানুষের সাথে কথা বলা যাবে। এরপর দেখতে হবে আমার হার্ডওয়্যারের জন্য সাপোর্ট করে ভালো এরকম একটা সফটওয়্যার আনতে আমার চুজ করতে হবে। এখন আসো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি থাকে, বেসিক কিছু কম্পোনেন্ট থাকে, সেটা হলো এগুলা। একটা হলো গ্রামার, যে লেখার নিয়ম থাকে, এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়। যেমন তুমি যদি লেখো যে আই গো উইল, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম কোনো গ্রামার নাই, আই গো উইল হবে না, আই উইল গো, এই কথাটা সত্য হবে, এটা সঠিক, এটা ভুল। তার মানে গ্রামার হইলো প্রথম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকে। গ্রামার ভুল লিখলে ল্যাঙ্গুয়েজ কাজ করবে না। কি বলছো, কম্পিউটারকে সেটা বোঝানো যাবে না, কম্পাইলারকে বোঝানো যাবে না, আর কম্পাইলার কম্পিউটারকে বোঝাইতে পারবে না। এরপর থাকে ডাটা টাইপ। ডাটা টাইপ মানে, ডাটা টাইপ বলতে পারো যে আমরা যে ডাটাটা দিচ্ছি সেটা কি টাইপের ডাটা। এগুলা হলো একটা ক্যারেক্টার, এ বি সি, এগুলা ক্যারেক্টার টাইপের ডাটা। তারপরে এ এম এম, তারপরে হলো ওয়াই, এই যে এগুলা লিখতেছি ওয়ার্ড গুলো, এগুলাকে বলা হয় স্ট্রিং টাইপের ডাটা, স্ট্রিং। এগুলা তোমরা পড়বা, যেখান থেকে পড়বা ওই সোর্স বলে দেবো আমি, সমস্যা নাই, কিন্তু আমি বলতেছি তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারে। এই যে 5 একটা টাইপের ডাটা, এটা হলো নিউমেরিক্যাল ডাটা বা নাম্বার। আবার 5.5 এটা হলো ফ্র্যাকশন টাইপের ডাটা। কম্পিউটার এই ডাটাকে একটা ডাটা টাইপ হিসেবে চিন্তা করে, এই ডাটাটাকে আরেকটা ডাটা টাইপ হিসেবে চিন্তা করে। এটাকে কম্পিউটার বেসিক্যালি ইন্টিজার হিসেবে চিন্তা করবে। সি প্রোগ্রামিং এ আমাদের ডাটা টাইপ ইন্টিজার হিসেবে চিন্তা করতে হবে 5টাকে। 5.5 যদি বলি, দশমিকের পরে কিছু আছে, এটাকে আসলে জেনারেলি ডাবল টাইপের চিন্তা করবে ও। এগুলা মানে কি, কোড রান করে করে শিখবো, মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট আমি বুঝাইলাম যে বিভিন্ন টাইপের ডেটা নিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারি। সো সেটা হইতে পারে স্ট্রিং, নাম্বার, হ্যান ত্যান, এটা ওটা অনেক কিছু। এরপরে প্রত্যেকটা প্রোগ্রামের কন্ডিশনাল লজিক থাকে। কন্ডিশনাল লজিক মানেটা কি, আমরা বলি না যে আমাকে যদি তুমি, আমরা দোকানে গিয়ে দেখি না এরকম যে উইন্টার সেলস চলতেছে, আপনি 2টা নিলে একটা ফ্রি। এই যে দেখো 2টা নিলে একটা ফ্রি, কথাটা কি, ইংলিশে বলতে গেলে ইফ ইউ বাই 2 ইউ উইল গেট 1। এই যে দেখো ইফ বলতেছি, এলস বলতেছি, এগুলা হলো কন্ডিশনাল লজিক। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই ধরনের লজিক থাকতে হয়, নাহলে মানুষ কথা বলতে পারবে না। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইফ, এলস এই শব্দগুলো না থাকতো,
তাহলে কিন্তু আমরা এই যে ডিসকাউন্ট দিতে পারতাম না, মানুষের সাথে কথা বলতে পারতাম না, বলতে পারতাম না যে তুমি আমার 10 টাকা দিলে তোমার আমি 20 টাকা দেবো বা 20 টাকার জিনিস এনে দেবো, এরকম কোনো লজিক্যাল কোনো কথাই বলতে পারতাম না। তো ল্যাঙ্গুয়েজের খুব ফান্ডামেন্টাল জিনিস হলো কন্ডিশনাল ব্যাপারটা। আর লুপ, আমাদের কম্পিউটার অনেক বোকা যন্ত্র, জেনারেলি কম্পিউটারকে দিয়ে অনেক বেশি কাজ করানো যায় যেটা সাধারণ মানুষকে দিয়ে করানো যায় না। লুপকে তুমি এমন একটা জিনিস হিসেবে চিন্তা করতে পারো যেটা কন্টিনিউয়াসলি গাধার মতো একই কাজ করতেছে। সেই মানুষগুলোর মধ্যে তুমি চিন্তা করতে পারো এগুলা প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন মানুষ। একটা হলো কন্ডিশনাল মানুষ, খালি কথা বললেই একটু বড় প্যাঁচ লাগে যুক্তি দেয়। তোমাদের এরকম বন্ধু বান্ধবী অনেকে আছে, খুব ভালো একটা কথা বললাম মাঝখান থেকে প্যাঁচ লাগে বলবো যে ধর এটা এরকম হবে না, এটা যাওয়া যাবে না, এটা না ওটা না, অনেক লজিক দেখাবে। আবার কিছু মানুষ আছে লুপে কথা বলে, মানে একই কাজ বারবার করতে থাকে, বোর ফিল করে না, এগুলাকে বলে লুপ। লুপ মানে হইলো একটা চুরির মতো শেপকে লুপ বলতেছি আমরা, এরকম একটা জিনিসকে লুপ বলে, লুপ বা চুরি। বেসিক্যালি একই পথে বারবার ঘোরা, এটাকে বলে লুপ। কম্পিউটারকে দিয়ে আমরা এরকম কাজ করাতে চাই, তাই ল্যাঙ্গুয়েজের মধ্যে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সি প্রোগ্রামিং এ আমরা 2-3 ধরনের লুপ পাবো। জেনারেলি আমি শেখাবো হলো ফর আর হোয়াইল লুপের কাজ। ফর লুপ আর হোয়াইল লুপ কেমনে কাজ করে দেখাবো পরে। এরপরে ইনডেক্স লাগে। ইনডেক্স কেন লাগে দেখো, যখন আমি ধরো একটা ছবিকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতেছি, পিক্সেল বাই পিক্সেল ডিভাইড করে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতেছি যখন একটা পিকচারকে, তখন আমি যদি বলি এই লোকটার মাথার চুলের কালার করতে চাই, তাহলে এই লোকটার মাথা আগে খুঁজতে হবে। মাথা না খুঁজলে তো চুলের কালার করা সম্ভব না। মাথা খুঁজতে গেলে দেখো আমার এটাকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতে হচ্ছে, 1 2 3 4, এই ডেটাটার অবস্থান মানে এটা আসলে কততে আছে দেখো তো, 1,3। আমার কম্পিউটারকে বুঝাইতে হবে 1,3 যে পিক্সেলটা রাখা আছে ওইটাকে কালো করে দাও, তাইলে এই লোকের চুলটা কালো করা সম্ভব হবে। সো আমার ম্যাট্রিক্স আকারে চিন্তা করতে হচ্ছে যে ডাটার ইনডেক্সটা কি। এই যে 1,3 লিখলাম না, তথ্যটাকে কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য এটাকেই বলে ইনডেক্স। ইনডেক্সের বেসিক মানে হলো আমরা ডাটাটার ধরন বুঝতে চাচ্ছি, ডাটাটা কোথায় আছে ওটা খুঁজতে চাচ্ছি, তাইলে ওইটার উপরে বিভিন্ন অপারেশন করা যাবে। এই চুলটারে লাল করতে চাই বা কালো করতে চাই, যাই করতে চাই, কম্পিউটারের সফটওয়্যারের সাথে কথা বলতে গেলে, আমার সফটওয়্যার কোড লেখার সময় এই ডাটাটার পজিশন জানতে হবে। আমি যদি ওর জুতা কালো করতে চাই, জুতার পজিশন দেখতে হবে, এটা হয়তো 4,2 ম্যাট্রিক্স আকারে আমি এই জায়গাটাকে চিন্তা করতে পারছি। এভাবে করে ইমেজ প্রসেসিং করা যায়। তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করা যায়। ফেসবুক তোমার ছবি দেখলে যে বলে দেয় এটা তুমি, তোমার ট্যাগ দাও, বা তোমার বান্ধবীর ট্যাগ করো, এগুলা কেমনে বলে ফেসবুক? বেসিক্যালি সে আসলে এই পুরো পিক্সেল বাই পিক্সেল একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে তোমার ফ্রেন্ডের চেহারাটা কেমন সেটা আগে থেকে ট্রেন করা নিউরাল নেটওয়ার্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে দেখে যে তোমার যে জায়গা দিয়ে তোমার চুল দাঁড়িয়ে থাকার কথা ওই জায়গা দিয়ে এই ছবিটারও চুল দাঁড়িয়ে আছে কিনা, তাইলে ও গেস করে ফেলে এটা তুমি। সো এটা হলো ইনডেক্সের কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। ইনডেক্স খুব শর্ট একটা জিনিস, বের করা নিয়ে খুব কম জিনিসপত্র জানতে হয়, বাট খুব গুরুত্বপূর্ণ। লাস্টে যেটা শেখাচ্ছি এটা হলো ফাংশন। একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু করে একটা যন্ত্র বানাইতে পারো, ফাংশন যেটাকে বলি আমরা। ফাংশন ডিজাইন করা থাকলে তুমি একবারে একই রকম কাজের জন্য বারবার কোড না লিখে একটা ফাংশনকে কল করতে পারো, তাহলে তোমার অনেক বড় কোড শর্ট হয়ে যাবে। মানে আমি বোঝাচ্ছি ব্যাপারটা, তুমি ধরো কি করতে চাচ্ছ, আলু সিদ্ধ করতে চাচ্ছ, তারপরে তুমি ধরো কি করতে চাচ্ছ, তোমার একটু ভাতও সিদ্ধ করতে চাচ্ছ, ভাত, তারপরে তুমি মাছও সিদ্ধ করতে চাচ্ছ। এই সব কিছুর জন্য বেসিক প্রিন্সিপাল যদি আমি বলি, তোমার একটা পাত্র লাগবে, একটু গ্যাসের চুলা আগুন লাগবে, তারপরে এখানে একটু পানি লাগবে, তার মধ্যে মাছ রাখো কি ভাত রাখো কি আলু রাখো, সবই সিদ্ধ করা সম্ভব হবে। সো এই যে সেটআপটা, একটু আগুন, একটা পাতিল বা একটা পাত্র, একটা পট বা সসপ্যান যেটা চিন্তা করো, তারপর একটু পানি, এই তিনটা মিলিয়ে আমি যদি বারবার ভাতের জন্য এই তিনটাকে আবার চিন্তা করি, মাছের জন্য আবার চিন্তা করি, আলুর জন্য আবার চিন্তা করি, তাহলে সফটওয়্যারকে বারবার কষ্ট দিয়ে আমার কোড লিখতে হবে। বাট আমি যদি এটাকে একটা ফাংশন হিসেবে, একটা যন্ত্র হিসেবে চিন্তা করি যে এটা হলো একটা রাইস কুকার বা কুকার টাইপের কোনো একটা মেশিন, এটাকে একটা ফাংশনের আন্ডারে নিয়ে আসি, তাইলে আমি এইভাবে বলবো যে আমার যে মেশিন আছে সেটার মধ্যে আলু ঢুকিয়ে দেবো, সিদ্ধ হয়ে বেরোয় আসবে। আমার যে মেশিন আছে ওটার মধ্যে ভাত দেব, সিদ্ধ হয়ে বেরোয় আসবে। আমার যে মেশিন আছে ওটার মধ্যে মাছ দেব, সিদ্ধ হয়ে বেরোয় আসবে। তার মানে আমি এই জিনিসটার জন্য আলাদা আলাদা কষ্ট করে কোড লিখবো না, এটাকে রেডি রাখবো,
তোমরা কিন্তু নর্মালি বাসায় তোমার আম্মু কিন্তু এভাবেই রান্না করে, যে জিনিসগুলো একসাথে রান্না করলে তাড়াতাড়ি হবে সেই জিনিসগুলোকে একটা ফাংশনের আন্ডারে ফেলে রান্না করে সে। তো ল্যাঙ্গুয়েজের মধ্যেও বেসিক্যালি কোডকে সহজ করার জন্য আমরা ফাংশন ফাইল ইউজ করি এবং ফাংশন লিখতেও পারি আমরা। ফাংশন লেখার লাস্ট স্টেজে সি প্লাস প্লাস এবং পৃথিবীর উন্নত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটার মধ্যে অবজেক্ট হিসেবে একটা টোটাল বিশাল কোডকে একটা হিসেবে কাউন্ট করে ওই টাইপের অবজেক্ট দিয়ে কাজ করা যায়। এটা আসলে বেসিক্যালি না দেখাইলে তোমরা বুঝবা না। সি প্লাস প্লাস কে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন বলা হয় সেই প্রশ্নটার উত্তর তোমরা এখান থেকে পাবা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে সেটা বোঝাই। বেসিক্যালি ধরো তোমার কাছে এরকম একটা বক্স আছে, তুমি এই বক্সের আয়তন বের করার জন্য কি লাগবে, বাহু লাগবে, উচ্চতা লাগবে, সামথিং এই কয়টা জিনিস লাগবে আর কি। ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, এ বি সি এগুলা লাগবে। এখন আমি যদি বলি আরেকটু, এটার জন্য তুমি ধরো কোড লিখছো, অনেক কষ্ট করে কোড লিখলা, তারপরে আমি তোমাদের বললাম যে না আমার এবারে এই বড় একটা পাত্র আছে, বড় একটা বাক্স আছে, এটার আয়তন লাগবে, তখন তুমি আবারও কষ্ট করে কোড লিখবা। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আবিষ্কার হওয়ার ফলে তোমার এই কোডটা বারবার লিখতে হবে না। তুমি যদি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে কোডটাকে লেখো, তাইলে এই এ বি সি কে বারবার তুমি চেঞ্জ করলেও তোমার প্রোগ্রাম বারবার লিখতে হবে না। তুমি এই তিনটাকে ভ্যারিয়েবল রেখে দাও, এর মান যা খুশি হোক সমস্যা নাই, তুমি বড় বড় পাত্র হোক ছোট পাত্র হোক বা যে কোনো সাইজের বক্সের আয়তনই তুমি বের করতে পারবা। সো বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মানে হলো একই রকম জিনিস, মানে একই রকম বৈশিষ্ট্য আছে, যেমন এ বি সি তিনটা বৈশিষ্ট্য কিন্তু এই বাক্সেরও আছে এই বাক্সরে আছে। তো এই সমস্ত বাক্সের জন্য একভাবে কোড লেখা, এটাকে বলা হয় অবজেক্ট ক্লাস ডিফাইন করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা। সো যদি আমি মানুষ নিয়ে চিন্তা করতে চাই, মানুষের বৈশিষ্ট্য কি কি আছে, একটা দুইটা আছে, দুইটা হাত আছে, আঙ্গুল আছে 10টা, নিচেও 10টা, চোখ, নাক, এই সব কিছু বৈশিষ্ট্যকে আলাদা আলাদা চিন্তা করে মানুষকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে মানুষের উপর কোড লিখতে চাচ্ছি। তো এই ধরনের প্রোগ্রামিং কে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এগুলা ছিল হিস্ট্রি টাইপের কথাবার্তা। এখন আমরা অ্যাকশনে আসি। সি দিয়ে কোড লেখা শিখবো আমরা। আমি যেটা ইউজ করতেছি এটা অনলাইন কম্পাইলার ইউজ করব, মানে তোমরা ফোন থেকে সরাসরি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবা। আমি তোমাদের লিংক দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। তোমরা কি আমার কথা শুনছো? এতক্ষণ ধরে যে কথা বলতেছি, বয়ান দিচ্ছি, এগুলা কিন্তু থিওরিটিক্যাল কথা ছিল। জি ভাইয়া। জি ভাইয়া। আমিনুল বলতেছে কিছুই বুঝতে পারতেছি না, বুঝাই তো নাই, আমি তো থিওরিটিক্যাল কথা বললাম, এখন সেটা বুঝাবো। চলো দেখি। তোমাদের যে লিংকটা দিচ্ছি এই লিংকের মধ্যে যা সরাসরি তোমরা কোড লিখতে পারবা, বাট এখন মনে হয় বের হয়ে গেলে আর লিখতেই পারবা না, ঝামেলা হইতে পারে। আমি লিংকটাও দিয়ে দিচ্ছি তোমাদের। এটা অনলাইন কম্পাইলার, মানে হলো তোমার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, তোমার কম্পিউটারও লাগবে না, তুমি জাস্ট ফোনের মধ্যে এই জিনিসটা ইউজ করতে পারবা। প্রথম যে কোডটা পুরো পৃথিবীর মানুষজন লেখে সেটাকে বলা হয় হ্যালো ওয়ার্ল্ড কোড। সো এটা আমি শুরুতে লিখতেছি, এইখানে এটার মানে কি ওটার মানে কি এই জিনিসগুলোর মানে তোমরা আলাদাভাবে পরে তোমাদের বোঝাবো। বেসিক কাজটা কে কিভাবে করে সেটা দেখাচ্ছি। এগুলা বেসিক্যালি লাইব্রেরি ফাইলকে কল করা হচ্ছে। তোমাকে বলছিলাম না আগে থেকেই কিছু ফাংশন রেডি করা থাকে। কথা শুনতে পাচ্ছ না কেউ? হ্যালো, স্যার কথা কেটে কেটে আছে। আচ্ছা আচ্ছা, আমারও নেট প্রবলেম হইতে পারে, সরি ফর দ্যাট। হ্যাঁ ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো এইটা, এই যে ইনক্লুড stdio.h, তারপরে ইনক্লুড মেইন ফাংশন, এগুলাকে জাস্ট তোমার এটার ভিতরে অনেকগুলা কোড রয়েছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। এটা হলো যে চিন্তা করতে পারো, ওই যে বললাম যে হাড়ি, তারপরে হলো আগুন, আর হলো পানির মতো, এই জিনিসগুলো আগে থেকে সেট আপ করা রয়েছে, আমি শুধু এখন আলো সেদ্ধ করার কাজটা করতেছি। এই ইন্ট মেইন ফাংশনের ভিতর যে ফাংশন গুলোকে কল করা যায় সেটার মধ্যে একটা ফাংশন হলো প্রিন্টএফ। তোমরা এই জায়গাটার দিকে ফোকাস করো না, এই জায়গাটার দিকে ফোকাস করো না, তোমরা জাস্ট খেয়াল করো এই জায়গাটা কি করা হচ্ছে। এটা আমি এখন আমার এখানে দেখাই। হ্যালো ওয়ার্ল্ড কোডটার মধ্যে প্রথম কথা লাইব্রেরি ফাইলকে কল করেছি এখানে, এটার মানে বুঝবা না, এটার মানে এখন বুঝবা না, বুঝার দরকার নাই আপাতত। তুমি আপাতত এতটুকু বুঝো, প্রিন্ট মানে হইলো প্রিন্ট করে বের করে দেখানো, মানে ডিসপ্লে করা। তোমরা এটা নোট
নিতে পারো প্রিন্ট এফ মানে হইলো কম্পিউটারে কোনো কিছু দেখানোর ফাংশন। এটা এখন এটার ভিতরে যদি আমি একটা লাইন লিখতে চাই এভাবে করে বড় বড় কয়েকটা ওয়ার্ড ইউজ করে, তাহলে সেটাকে সরাসরি প্রিন্ট এফ এর মধ্যে দেওয়া যাবে না। প্রিন্ট এফ এর মধ্যে সরাসরি হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো হাই এই কথা দেওয়া যাবে না। এটা এমন ডোমেন নিলে এই ফাংশনটা নষ্ট হয়ে যায়। বেসিক্যালি এই ফাংশনের ডোমেনের সেটের মধ্যে এই হ্যালো হাই এসব ওয়ার্ড নাই। যদি তোমার হ্যালো হাই লিখতে হয় তাহলে ওটাকে একটা স্ট্রিং হিসেবে এন্ট্রি দিতে হবে। কথাটা কি বললাম? স্ট্রিং। আমি হ্যালো হাই বললে ফাংশন প্রিন্ট ফাংশন বুঝবে না কিছুই। ওইটার বোঝানোর জন্য আমার এটাকে স্ট্রিং বানিয়ে দিতে হবে। স্ট্রিং বানানোর জন্য এই দুই পাশে এইভাবে তুমি কোটেশন করে দিবা। কথা বুঝছো? এটা যখন করলা তখন এটা স্ট্রিং হয়ে গেল। সো আমি যদি বলি হাই এই শব্দটাকে স্ট্রিং বানাও, তাহলে কি করবা? দুই পাশে এমনি দিবা। এবং হাই লেখাটা কম্পিউটারের স্ক্রিনে উঠাইতে চাইলে এই প্রিন্ট ফাংশনের মধ্যে এইভাবে স্ট্রিং করে ওটাকে ইনপুট দিবা। এরপরে আসো রিটার্ন জিরো কেন লিখছি? প্রোগ্রামটাকে শেষ করার জন্য লিখছি, বন্ধ করার জন্য। এটা না লিখলে কি হবে? কিছুই হবে না। কিন্তু কি হবে না হবে সেটা আমি তোমাদের বই রেফারেন্স দিয়ে দেবো, এটার মধ্যে লেখা পেয়ে যাবা। বাট আমরা আগে কোড রান করে প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছি, কোড মুখস্থ করে শেখার মতো কিছু না। আমরা এটা আগে দেখি প্রিন্ট এফ এর মধ্যে এই জিনিসটা বলা রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড রান দিয়ে দেখি কি হয়। এই যে উপরে রান বাটন আছে, চাপ দিলে তোমরা নিজেদের ফোনে বা ল্যাপটপে বা যে কোনো জায়গায় দেখতে পারবা। এটা এই দেখো হ্যালো ওয়ার্ল্ড উঠেছে। সো আমি আসলে বেসিক্যালি এইটুকু কোড লেখার মাধ্যমে সি প্রোগ্রামিং দ্বারা কম্পিউটারের মধ্যে কোনো কিছু উঠাইতে পারতেছি, কোনো একটা লেখা শো করাতে পারছি। এটা তোমার কাছে অনেক ছোট মনে হইলো, অনেক শত বছর লেগে গেছে মানুষের এই ছোট্ট একটা জিনিস আবিষ্কার করতে। এখন তুমি এটা যত সহজে দেখতে পাচ্ছ। স্ক্রিন ঝাপসা বোঝা যাচ্ছে না, সরি ফর দ্যাট। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে? জুম করে দিলে মনে হয় দেখা যেতে পারে। আচ্ছা যেটা বলছিলাম, হ্যালো। আচ্ছা স্বাধীন দেখা যাচ্ছে কি? জি ভাই দেখা যাচ্ছে, আসলে শিপনের মনে হয় নেটে একটু প্রবলেম। আচ্ছা এখন যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে সরিয়ে আমি যদি বলি হাই আই মিস ইউ, যদি তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে লিখতে চাও এইভাবে করে লিখে রান দাও, তারপরে বলো যে একটা কোড লিখছি সারপ্রাইজ আছে, তারপরে তোমার বান্ধবী বা বন্ধু রান করাইলো, রান করে দেখলো যে তুমি এই মেসেজটা দিয়েছো যে হাই আই মিস ইউ। সে দেখলো যে তুমি একটা কোডিং শিখেছো, সি প্লাস দিয়ে তুমি আসলে তাকে একটা মেসেজ লিখেছো। তোমরা এখন মনে মনে চিন্তা করে নাও যে তোমার কম্পিউটার বা তোমার জীবনে লেখা ফার্স্ট কোড দ্বারা তুমি হ্যালো ওয়ার্ল্ড লিখবা, নাকি তোমার বন্ধু বা বান্ধবী বা আব্বা বা আম্মুকে কোনো একটা মেসেজ লিখবা, যে কোনো একটা কিছু লিখতে পারো তুমি। এটা হলো স্টার্টিং, প্রোগ্রামিং এর সবচেয়ে ছোট্ট একটা অংশ। তোমার মনে হতে পারে এই লেখাটা ভাইয়া কম্পিউটারের মাধ্যমে এই লেখাটাকে আপনি শো করাইলেন, এটা কি এমন আহামরি ব্যাপার? আমাদের কাছে আহামরি না হইলেও এটা করতে যায় অনেক বিজ্ঞানী মরে গেছে, মানে অনেকের জীবন চলে গেছে এইটুকু কাজ করতে যাই। তো আজকে আমাদের হাতের ফোন দিয়ে এটা করা যাচ্ছে। এটা হলো মানে আমাদের মানব সভ্যতার অনেক বড় একটা অবদান বলতে পারো। এটা তোমাদের কাছে এখন কিছুই মনে হচ্ছে না ব্যাপারটা। যাই হোক আমরা সামনে আগাই। এবার করব কি, একটু ভিন্ন কাজ করব। এবার আমি এর ভিতর 50 নিচ্ছি, বির ভিতর 60 নিচ্ছি, আর সাম নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে এ বি আর সাম তিনটা ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল বলতে পারো যে তথ্য রাখার জায়গা আছে, তথ্য রাখার জায়গা, যেটার মধ্যে ভ্যারি করতে পারবে মান, মানে তুমি বিভিন্ন মান রাখতে পারবা। এইখানে ইন্ট কথাটার মানে হলো আমি কম্পিউটারের সাথে পরিচয় করে দিচ্ছি, এটাকে বলা হয় তোমার পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া। আমি এগুলা বাংলায় বলি কারণ সোজা লাগে বুঝতে, বাট এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন বা ডিক্লিয়ার করা। বেসিক্যালি কম্পিউটারকে আমি বললাম যে আমি আমার সফটওয়্যারের কাজের জন্য তিনজন সিট, মানে তিনটা সিট রাখতে চাচ্ছি, তিনটা আসন রাখতে চাচ্ছি, যেটার মধ্যে আমি বিভিন্ন তথ্য রাখবো, বা বলতে পারো তিনটা খালি জায়গা নিচ্ছি আমি, একটা এ, একটা বি, একটা সাম।
তিনটার নাম হলো একটা এ, একটা বি আর একটা নাম হলো সাম, এবং কম্পিউটারকে চিনিয়ে দিচ্ছি যে আমি যে জায়গাগুলো নিচ্ছি এ, বি আর সাম এরা সবাই ইন্টিজার টাইপের হবে। ইন্টিজার টাইপের হবে মানে হলো এগুলা সবাই 7, 8, 9 এরকম হবে, কিন্তু 7.5 হবে না, 8.9 হবে না, 9.5 হবে না। এই কথাগুলো আমি শুরুতে এই জায়গায় বলে নিলাম। আর এই জায়গায় যে একটা কাজ করলাম এটা খেয়াল করো, এই সমান চিহ্নটার মানে হলো প্রোগ্রামিং এর জগতে নরমালি সমান চিহ্ন বা সি বা সি প্লাস প্লাসে সমান চিহ্নের মানে হলো নরমালি ভ্যারিয়েবল অ্যাসাইন করা, ভ্যারিয়েবলের ডেটা অ্যাসাইন করা, ডেটা অ্যাসাইন করা। ডেটা অ্যাসাইন করা বলতে কি বোঝায়, এটার বাংলা জিজ্ঞেস করে লাভ নাই, কারণ তোমার প্রোগ্রামিং বেসিক্যালি ইংলিশেই শিখতে হবে, কারণ প্রোগ্রামিং বাংলায় শিখতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে শেখাটা। সো ভ্যারিয়েবল অ্যাসাইন করা, এই বা ভ্যারিয়েবলের ডেটা অ্যাসাইন করার চিহ্নটা হলো প্লাস সমান চিহ্ন। সি এ বা সি প্লাস প্লাসে বা পাইথনেও তোমার এই জিনিসটা সেম। সমান চিহ্ন মানে কিন্তু ইকুয়াল না, এইটা এ 550 সমান এটা বোঝাচ্ছে না, বরং এ জায়গাটার ভিতরে 50 ডাটাটাকে ঢোকানো হচ্ছে, এই চিহ্নটার মানে হলো এটা এ আর 50 ইকুয়াল, এই কথা বলা হচ্ছে না। যখনই তুমি এই চিহ্নটা দেখবা তোমার মনে হতে পারে গণিতে ভাইয়া যেভাবে ইকুয়াল দেয় না ওই জিনিসটাই মনে হয় না, এটা কিন্তু ওই চিহ্ন না। প্রোগ্রামিং এর জগতে এই সমান চিহ্নের মানে হলো এটা ডেটা অ্যাসাইন করা হচ্ছে। সিতে বা সি প্লাস প্লাসেও তোমার সমান চিহ্ন যেটা আমরা ম্যাথে ইউজ করি সেটা হলো ডবল দিতে হয়। যদি আমি বলতে চাই এ সমান সমান বি, তাহলে আমার এমনি লিখতে হবে, এ সমান বি লিখলে এ বি এর সমান এটা বোঝায় না, বরং বি এর ডাটাটা এ এর মধ্যে ঢুকে যাবে, এটা বোঝায়। সো ব্যাপারটা সুন্দর করে লিখে রাখো। ইন্টিজার দিয়ে এইভাবে কথাটা পরিচয় করে দেওয়াটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। আর এইভাবে সমান চিহ্ন দিয়ে কোনো ডেটা কোন একটা ভ্যারিয়েবলের ভিতরে ঢুকিয়ে দিলাম সেটাকে বলা হয় ডেটা অ্যাসাইন করা। এই ধরনের ওয়ার্ড লাগবে, কারণ তুমি যখন গুগলে বা মাইক্রোসফটে চাকরি করতে যাবা তখন তোমাকে জিজ্ঞেস করবে মানুষজন এটা কি করলা, তুমি কি এই জিনিসটার মানে বুঝো। তো এগুলা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই ছোট ছোট শব্দের জন্য তুমি আসলে গুগলে চাকরি পাবা না, তোমার পাশের বন্ধু দেখবা চলে যাবে ঠিক। সো সামে মধ্যে এরপরে স্টেপে করলাম কি দেখো, সামের মধ্যে এ প্লাস বি করে ওই ভ্যালুটা সামের মধ্যে ঢুকিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম। এরপর লাস্টে আমাদের পরিচিত এটা আমি ইউজ করেছি, প্রিন্ট করলাম সাম ইজ পার্সেন্টেজ দিয়ে। এটা কি জিনিস আবার আজগুবি দেখা যাচ্ছে, এটাকে বলে ডেটা টাইপ। পার্সেন্টেজ ডি দিয়ে তারপরে কমা দিয়ে লিখলাম সাম। বেসিক মানেটা হইলো এই সামের ভিতরে যা থাকবে সেটা এই জায়গায় চলে যাবে। কম্পিউটারকে আমি এটা বুঝাচ্ছি, এভাবে লেখার মানে হইলো পার্সেন্টেজ ডি দ্বারা আসলে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলকে স্ট্রিং এর ভেতরে কল করা হচ্ছে। মানে আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি ধরো খালি ঘর রাখছি, এখানে খালি ঘরে কি বসবো সেটা পাশে বলে দিচ্ছি, কম্পিউটার নিজে থেকে এটাকে টেনে এনে এখানে বসিয়ে দেবে। এই কোডটা রান করি, তারপরে আরো বেশি কথা পরে বলি। প্রোগ্রামিং আসলে কথা বলে বুঝিয়ে শেখানো যাবে না, আগে বলছি, করে করে শেখা লাগবে। তো আমরা এটাকে রান করি, চলো। হ্যাং করতেছে, এটাকে রান করে দেখি। রান করলে কি উঠার কথা সেটা একটু বুঝে নাও, সবাই একটু নিজে থেকে মনে মনে আগে চিন্তা করো। তোমার মাথা তো একটা কম্পিউটার, সেটার মধ্যে একটু রান করে দেখো অ্যালগরিদমটাকে। 50 আর 60 নিছি, তারপর 50 60 যোগ করছি, 50 60 যোগ করলে 110 হয়। এরপর পিন করতে বলতেছি সাম ইজ, তারপরে বলতেছি পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি এখানে থাকবে না, সাম ইজ এর মধ্যে এই সামের মধ্যে যা আছে সেটা এখানে চলে আসবে এই পার্সেন্টেজ ডি এর জায়গায়। তো রান করে দেখি সাম ইজ 111 এরকম লেখা ওঠার কথা, ঠিক মতো হইলে রান। ওই যে দেখা উঠে গেছে সাম ইজ 111, ম্যাজিক, সুন্দর রান করলো কোডটা। জয় 5 চ্যাপ্টারের ফার্স্ট থেকে পড়ানো হচ্ছে। আচ্ছা 5 নম্বর চ্যাপ্টার জয় আমাদের হেল্প করেছে, কোন চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে এই কথাটা জয় জয় বলে দিয়েছে। জয় থ্যাংক ইউ। আমরা চলে আসি এখানে যে সাম ইজ 110। আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেখি, এই জিনিসটাকে এইখানে অ্যাসাইন করব না, আমি সরাই দিলাম এটাকে, দুষ্টামি করবো এবার। এ বি সাম আমি কম্পিউটারকে ডিক্লেয়ার করে বলে দিলাম যে আমার 3টা ভ্যারিয়েবল লাগবে, একটা নাম বলছি এ, একটা নাম বলছি বি, আর একটা নাম হলো সাম। এরপর আমি কম্পিউটারকে বললাম যে
এ জিনিসটা হইলো 10 আর বি জিনিসটা হইলো 20। আর একটা লাইনকে শেষ করার জন্য সি ল্যাঙ্গুয়েজে আমরা এটা ইউজ করতেছি, এই চিহ্নটা খেয়াল করো। এখন আমি আগের যে সফটওয়্যারটা, এটার মধ্যে পার্থক্য হইলো এই জায়গাটায় আমি ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন এবং অ্যাসাইলেশন মানে অ্যাসাইন করা আর ডিক্লিয়ার করা দুইটা কাজ একসাথে করছিলাম। এইবার এই সফটওয়্যারটার মধ্যে আমি করলাম কি, দুইটা কাজকে ভিন্নভাবে করতেছি, আলাদাভাবে। প্রথমে ভ্যারিয়েবল ডিক্লিয়ার করেছি, তারপরে এদের এদের মান কত হবে পরে বলে দিছি। এখন দেখি একই অ্যান্সার আসে কিনা। আমার 10 আর 20 এ 30, এখানে 30 আসার কথা, এই সামের মধ্যে 30 ঢুকে যাবে এখান থেকে, দেখি আসে কিনা। হ্যাঁ আসছে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সাম ইজ 30। আমি যদি বাংলায় লিখতে চাই যে সাম ইজ না, আমি বলবো যোগ, যোগফল হলো, আমি লিখতে চাই ধরো যোগফল 30, তো আমি এটাকে যোগ লিখবো, যোগ যোগ জি, বাংলা লেখা যেতে পারে হয়তো, আমি জানি না, আপাতত টেস্ট করতে চাচ্ছি না। যোগফল তোমরা বাসায় করো, যোগফল হলো, আমি ইংলিশে লিখে দিলাম এই যে যোগফল হলো। এটা যেহেতু স্ট্রিং এর ভেতরে আছে, তার মানে যোগফল হলো এই কথাটাকে চিনবে কম্পিউটার, মানে আমার কম্পিউটার না সরি ফাংশন, এই প্রিন্ট ফাংশনটা চিনবে। রান দিয়ে দেখি যোগফল হলো 30 লেখা ওঠে কিনা। এবার টাইম নিচ্ছে, হ্যাঁ উঠে গেছে, এই যে দেখো সুন্দর ম্যাজিক। এখন আমরা চাইলে আরো কিছু করতে পারি, এটা যোগ করার দরকার কি, বিয়োগ করে দেখি কি হয়। রান দিয়ে দেখি 10 এর থেকে 20 বিয়োগ করলে -10 আসার কথা, দেখি রান হয় কিনা। প্রোগ্রাম নিয়ে খেলার অভ্যাস থাকতে হবে, তাহলে তোমার প্রোগ্রামের কোন জায়গায় কি ভুল হইতে পারে সেটা মাথায় ভালো মতো ঢুকবে। যোগফল -10 এটাও ঠিক আছে। এবার একটা ভাগ দিয়ে দেখি তো কেমন হয়। ভাগ চিহ্ন এটা এভাবে দিতে হয়, গুণ চিহ্ন হলো স্টার, তোমার ফোনে বা ল্যাপটপে স্টার আছে দেখবা। ভাগটা দেখি হয় কিনা, এই তো ভুল হয়ে গেল, হায় হায়, ভাগ হইলো না, 0 এসে গেল। তোমাদের মধ্যে কে বলতে পারবা, বলো, ক্লাস মেম্বারশিপের কারা আছে বলো, 0 হয়েছে কেন? হ্যালো, ডাবল এখানে ডাবল দেন নাই। হ্যাঁ গুড, ভেরি গুড, তোমাদের শেখানো সার্থক, তোমরা আসলে জোস। ওরা যেটা বললো সেটা হলো, কেউ আমাকে একজন একটু ভালো করে বুঝিয়ে দাও না, আবাবিল বুঝিয়ে দাও তো, আবাবিল ভালো কোড শিখে গেছে মাস্টার ডিফেন্স থেকে, আবাবিল বলো। ভাই ওই আইএনটির ওইখানে ডাবল হবে ইন্টার। এটা হলো ইন্টিজার টাইপ বলা ছিল, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলকে আমরা কি বলি জেনারেলি, এটা আসার কথা 0.5 আসার কথা, 0 আসতেছে, কারণ হলো আমি আগেই বলছি যে ইন্টিজার টাইপের মধ্যে কোনো পয়েন্টের ফ্র্যাকশন নাম্বার কাউন্ট করা হয় না, তো 0.5 কেও 0 হিসেবে লিখতেছে। তো এটাকে আমরা যে টাইপ মানে এই জিনিসটাকে ইন্টিজার না নিয়ে ডাবল নিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু ডাবল নিলে এইখানে %d ইউজ করা যাবে না। খেয়াল করো, আমি হাইলাইট করে দিচ্ছি, এটা ইন্টিজার, এটা হলো %d। এখন যদি আমি ডাবল টাইপ নেই তাহলে আমার এখানে %lf লিখতে হবে, কারণ ডাবল এর জন্য ডাটা টাইপ হলো %lf, মানে ডাবলকে চিনবে মানে প্রিন্ট ফাংশন স্ট্রিং এর ভেতর %lf লিখলে। তো তুমি যেহেতু সাম জিনিসটাকে বলতেছো ডাবল টাইপের জিনিসপত্র, তাইলে মানে ফ্র্যাকশন টাইপের জিনিসপত্র হইতে পারে, যেহেতু পরিচয় ভাবে করাইছো, এটা কি পরিচয় করানোর জায়গাটা, পরিচয় করাই দিছো কি বলে, ডাবলকে সাম হিসেবে, সরি সামকে ডাবল হিসেবে পরিচয় করে দিছো, তাহলে সামকে এখান থেকে চিনতে গেলে %lf দিতে হবে। যদি ইন্টিজার থাকতো তাহলে ইন্টিজার দিতা। তো এই প্রোগ্রামটা আমরা রান করে দেখি কি হয়। নিয়েছি, রান করলে কি হওয়ার কথা, যোগ হবে। আমি তো যোগ করছি আগের বার, ওই যোগ করতে যাচ্ছি না, এবার আমি একটু ভিন্ন কাজ করতে যাচ্ছি, ওই ভাগ করতে চাইছিলাম, ভাগ করব। 20 আর 10 নিয়ে আমার 0.5 আসলো না কেন, আমি ওই দুঃখে আছি, ওইটার আগে দুঃখটা দূর করে নিই, তারপর অন্য কাজ। এটা হলো নিজের আবেগ মনকে আগে প্রায়োরিটি দিতে হয়। রান করো, দেখো ওই যে চলে আসছে 0.5, নাইস, এই যে দেখা যাচ্ছে দুইটা অ্যান্সার আসছে। দুইটা আসলো কেন, ওই যে প্রিন্ট দুইবার দিছি,
তাই আসছে। এবার একটা ঘটনা আছে, এই প্রিন্টার, কথা বোঝা যাচ্ছে না, প্লাস স্ক্রিন সরি আসলে তোমার বা আমার নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হচ্ছে। নেটে প্রবলেম। তোমার যে কষ্ট হচ্ছে, আপনার নেটওয়ার্ক ঠিকই আছে। না ভাই আমরা তো শুনতেছি। নেটের প্রবলেম নাই। আচ্ছা তারপরে আমি সরি বলতেছি, তোমার নেটে প্রবলেম না থাকতে পারে। রেকর্ডিংটা দেখে নিতে পারেন। রেকর্ডিং হচ্ছে, তুমি পেজের থেকে দেখতে পারবা, বাট আপাতত থাকো, জাস্ট যতটুকু ক্লাস বোঝা যায়। সরি আসলে তোমাদের কোনো হেল্প করতে পারছি না এই ব্যাপারে আমি। এখন দেখো যেটা বলছিলাম, এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুটো একই রকম দেখতে, পুরো হুবহু, বাট এই জায়গাটা একটা পার্থক্য আছে। পার্সেন্টেজের জায়গায় 0.2 লেখা রয়েছে এখানে। এর মানেটা কি? মানেটা বোঝা যাচ্ছে এই যে এখান থেকে। কেউ আমার মানেটা বুঝিয়ে বলো তো, যারা আগে জানতা না এখন জানলা, তারা একটু বুঝিয়ে বলো তো মানেটা কি। মানে ভাইয়া 0.2 দিয়ে বোঝাইতেছে দশমিকের পরে হ্যাঁ, গুড, ভেরি কিছু গুড। হবে না। মানে আমরা এলএস এর মধ্যে চাইলে জেনারেলি ডাবল টাইপ নিলে ডেটাটাকে সে দশমিকের পর অনেক ঘর পর্যন্ত দিচ্ছে। এই যে দেখো কত ঘর দিচ্ছে, প্রায় প্রায় 5-6 ঘরের মতো দিচ্ছে। আমরা যদি চাই যে আসন্ন মান নেবো বা 2 ঘর পর্যন্ত নেবো, তাইলে আমরা এখানে 0.2 লিখে দিয়ে জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারি। এটাকে বলা হয় ভ্যারিয়েবলের উপরে ম্যানিপুলেশন করলাম। এই শব্দগুলো তোমার চিনতে হবে, নাইলে তুমি জীবনেও কিন্তু ইন্টারন্যাশনালি কোনো বড় প্রতিষ্ঠানে জব করতে পারবা না। আমি ইংলিশ বললে অনেকে তোমার অ্যালার্জি হতে পারে, ভাইয়া ইংলিশ ছাড়তেছে কেন। আমি নিজে ইংলিশ ওইভাবে ছাড়তেছি না, আমি জাস্ট তোমাদের যে টার্মগুলা দ্বারা তুমি আসলে প্রফেশনাল প্রোগ্রামার হতে পারবা সেই টার্মগুলা বলতেছি। এই যে এইটাকে ভ্যারিয়েবলের পরিচয় করে দেওয়া বা ভ্যারিয়েবল ডিক্লারেশন বলে, এটাকে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা অ্যাসাইন করা বলে। এই শব্দগুলো না জানলে তোমার প্রোগ্রামিং করার সময় কোনো কষ্ট হইলে বা ভুল হইলে তুমি কমিউনিটির হেল্প বা গুগলের কাছে জিজ্ঞেস করতে পারবে না যে কি সমস্যা তোমার হয়েছে। তো এই ইংলিশগুলো জানার দরকার আছে, তাহলে তুমি পৃথিবীর কোটি কোটি মানুষ যত প্রোগ্রামার আছে সবার সাথে কথা বলতে পারবা। মানে কারণ প্রত্যেকের ভাষা কিন্তু আলাদা, এটা তো তোমরা জানোই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, লেবার সবার ভাষা এক না কিন্তু। এরপরে আসো দেখো, আমরা যে কাজটা করতেছিলাম যোগ বিয়োগে, সেটাকে একটু ভিন্ন ভাবে করা যায়। আমরা আসলে আর বেশি রান করবো না, ক্লাসটা ছেড়ে দেবো তোমাদের। এইখানে দেখো কি করা হয়েছে। এখানে আমরা এতক্ষণ যোগ করতেছিলাম, কিন্তু যোগ কার সাথে কার যোগ হচ্ছিল সেটা লিখতেছিলাম না। এইখানে আমাদের এই প্রোগ্রামটার দিকে তাকিয়ে দেখো, এখানে খুব ভালো করে বিশ্লেষণ করতেছি আমি জিনিসটাকে, খেয়াল করো এই জায়গাটার মধ্যে খেয়াল করো। বাকি জিনিস খুব সহজ, এটার মধ্যে অ্যাসাইন করছে সাম লিখছে, সমস্যা নাই। বাট প্রিন্টএফ এর ভিতর দেখো কি করছে, পার্সেন্ট ডি নিছে সমান সমান আবার পার্সেন্টেজ ডি লিখছে। তার মানে এই তিনটাই আসলে খালি জায়গা নিছে। এই খালি জায়গা কমা দিয়ে যা যা লিখছো ক্রমানুপাতিক ভাবে ঢুকবে। মানে প্রথম পার্সেন্টেজের মধ্যে এ এর মানটা বসে যাবে, দ্বিতীয় পার্সেন্টেজের মধ্যে বি এর মান বসে যাবে, আর তৃতীয় পার্সেন্টেজের মধ্যে মানে সমান সমান দিয়ে যে লেখাটা উঠবে সেটা হলো সামটা হবে। তো এইভাবে লেখার মানে হলো এ বি প্লাস আকারে থাকবে, সমান সমান এ প্লাস বি এর যে রেজাল্ট সামের মধ্যে তুমি ঢুকে রাখছো, এটা এটা ওইখানে চলে আসবে। সো বেসিক্যালি দেখা যাবে সফটওয়্যারের আউটপুট হিসেবে দেখা যাবে 40 প্লাস এই যে এটা কি বি এর থেকে আসবে, বি মানে 60 ইজ ইকুয়াল টু এটা কি সাম। সাম মানে কত? সাম মানে এনে দেওয়া নাই, এখানে দেওয়া রয়েছে। সাম মানে এ প্লাস বি করলে যা আসে এটা কত আসে, 100 মনে হয় নাকি। তো এই কোডটা লিখলে এরকম দেখা যাওয়ার কথা। চলো দেখি আমরা রান করি, আসলে দেখা যায় নাকি। 40 প্লাস 60 ইজ ইকুয়াল টু 100 দেখা যাওয়ার কথা। ওই যে দেখো ম্যাজিক দেখা যাচ্ছে কি সুন্দর। এটার আগের যোগ আর এটার মধ্যে পার্থক্য হইলো, আগের যোগগুলোতে আমি কার সাথে কাকে যোগ করেছি বা বিয়োগ করেছি সেটা দেখাই নাই, বাট এখন দেখাইলাম। এখন ধরো আমি এটা দিয়ে একটা মোটামুটি একটা ক্যালকুলেটরের মতো বানাতে চাচ্ছি। আমি করব কি, এটাকে কপি পেস্ট করি। দেখো এন্টার চেপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আবারও একটা কপি পেস্ট করি, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ দেখাইতে চাচ্ছি আসলে। আচ্ছা এখন দেখলাম প্রথমটা করব যোগ, তারপরটা করব বিয়োগ, তারপরে করব হইলো
সামথিং কি করব, গুণ করি, স্টার্ট দেই, তারপরটা করব ভাগ। তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাচ্ছি, এখানে সাম রাখলে তো লাভ হবে না, সাম তো না সবগুলা, তো আমার যোগের জন্য বিয়োগের জন্য আলাদাভাবে চিন্তা করতে হচ্ছে। এটা আমরা চাইলে নাও করতে পারি। কি করতে পারি, আমি এখানে লিখে দিতে পারি a প্লাস বি, লিখে দেখি কাজ হয় কিনা। এরপরে সামের এখানে তো বিয়োগ করছি, তাই আমি লিখবো a মাইনাস বি, সরাসরি এখানে লিখে দিচ্ছি। মানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে সামের ভিতর যা রাখছিলাম আমি সেটা বসেই দিচ্ছি, আসলে সাম বা মাইনাস যাই বলো, যে অপারেশনটা করব সেটা প্রিন্টএফ এর ভিতরে করতেছি। তো মুখস্থ কোনো কিছু না, যে কোনো ভাবে একটা জিনিসকে অনেক ভাবে করা যেতে পারে। এটা তুমি চাইলে আলাদা আলাদা ভ্যারিয়েবল নাম দিয়ে দিয়ে এরকম বানাইতে পারতে, এটার আমার কোনো কাজ নাই। এখন ইন্টিজারের মধ্যে থেকে সামটার আমি কেটে দিতে পারি, দরকার নাই তো, আমার সাম কোথাও ইউজই করি নাই, প্রিন্ট করাচ্ছি যেখানে, এখানে কোনো সামের ইউজই নাই। এখন এই প্রোগ্রামটা রান করতেও পারে নাও করতে পারে, আমি জানি না। আমি চেক করতেছি কি, সবাই একটু ভালো করে দেখো, একটা ভ্যারিয়েবলের পরিবর্তে একটা অপারেশনকে প্রিন্টএফ এর ভিতর করা যায় কিনা। কথাটা আবারও বলতেছি, আমি এটার ভিতরে সাম একটা ভ্যারিয়েবল দিছিলাম যেটার মধ্যে অপারেশনটা করা ছিল, মানে এই যে এই অপারেশনটা a প্লাস বি, এই অপারেশনটা করা ছিল এই সামের ভিতরে, সামটা ইনপুট দিলে প্রিন্টএফ নিতে পারছে। এবার আমি চেক করতে চাচ্ছি প্রিন্টএফ ফাংশনটা সরাসরি নিজের ভিতরে অপারেশনটা করে দিতে পারে কিনা। একটা ইকুয়েশন দিয়ে দিছি আমি, a প্লাস বি a মাইনাস বি, একটা অপারেশন করার জন্য একটা কি বলে, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে যে সম্পর্ক থাকা দরকার সেটা করে দিছি আমি। এখন দেখি পারে কিনা, আসলে টেস্ট করতেছি জাস্ট। সবসময় যে কোড রান করবে এরকম মনে করো না, কোড হাজার হাজার বার রান করবে না, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখো সবই কাজ হয়েছে, কিন্তু কিছু বোঝা যাইতেছে না, এলোমেলো দেখা যাইতেছে। এলোমেলো দেখা যাওয়ার একটা সলিউশন আছে, সেটা হলো যদি আমরা কোডের মধ্যে এই জিনিসটা ইউজ করি, এটাকে বলে এন্টার। কি বলে? এন্টার চিহ্ন। আমরা এন্টার চিহ্ন বুঝি না, এন্টার মানে হলো একটা লাইন লিখতেছি আই উইল গো, তারপরে একটা ফুল স্টপ দিয়ে মনে করো নিচে এসে পড়তেছি আই উইল গো হেয়ার এন্ড দেয়ার। এই যে নিচে এসে বললাম এটাকে বলে এন্টার। এইভাবে তোমার কম্পিউটার মানে ইয়ের মধ্যে দেওয়া থাকে, কম্পিউটারের মধ্যে দেওয়া থাকে বা স্ক্রিনে তোমার এন্টার সবাই চিহ্ন মনে হয়। এন্টার হলো লাইনের মধ্যে গ্যাপ দেওয়ার জন্য যেটা দিতে হয়, এটা হলো এন্টার চিহ্ন। দেখো এবার এন্টার চিহ্ন দিলে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা সলভ হয়ে যেতে পারে। আমাদের যেটা লাগবে সেটা হলো এই কোডটার শেষে একটা এন্টার, এটা শেষে একটা এন্টার, এটা শেষে একটা এন্টার, এটা শেষে এন্টার দরকার নাই কারণ নিচে আর কিছু লিখি নাই, কিন্তু পরে লিখতে পারি, দিয়ে দিই। এবার রান করো, দেখো কি হয়। এই যে দেখো যেটা আমি চাইছিলাম হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে দুইটা সংখ্যা দেব, যোগ করে দেবে, বিয়োগ করে দেবে, গুণ করে দেবে এবং ভাগ করে দেবে। ভাগটা হয় নাই সঠিক মতো, কারণ তো বুঝতেই পারছো তোমরা। ভাগ না হওয়ার কারণ হলো এটা ইন্টিজার টাইপ ছিল, ডাবল টাইপ না, তো ভাগ হবে না। ভাগ করতে গেলে আমার সব সময় করা লাগবে কি, এগুলারে কম বেশি করে এমন ভাবে দিতে হবে যেগুলা ভাগ যায় আসলে পূর্ণ সংখ্যা, মানে 4 আর 2 তো ভাগ যাবে বুঝতেই পারতেছি আমি। এখন দেখবা সঠিক আসবে, এই যে 2 2 4 সঠিক আসছে, সবকিছু ঠিক আছে। এই যে দেখো একটু আগে আমি এন্টার দিছিলাম না, এই কারণে এই লাইন আর এই লাইন একসাথে প্রিন্ট হয়ে গেছিল, উপরেরটা নিচেরটার মধ্যে কোনো গ্যাপ ছিল না। আমি যখন এন্টার নিয়ে আসলাম কোডের থেকে, এই যে স্ল্যাশ দিয়ে রাইট লেফট স্ল্যাশ দিয়ে এন দিলাম, তখনই আসলে নিউ লাইন কমান্ড, এটা স্ল্যাশ এন এর মানে নিউ লাইন, মানে নতুন একটা লাইন নিয়ে নিচে চলে আসলো, নাইলে এই লেখা দুটো একসাথেই দেখা যাচ্ছিল আর কি। সো আজকের মতো এতটুকুই। আমরা লাস্ট একটা কথা বলে দিচ্ছি, এই যে দেখো এখানে 4টা স্পেস দেওয়া হয়েছে। সো কোন সময় তুমি একটা মেইন ফাংশনকে কল করলে সেটার ভিতরে যা যা আছে সেটাকে তুমি এখন 4টা স্পেস দিবা না 40টা স্পেস দিবা, সেটা হলো ডিপেন্ড করতেছে এই প্রোগ্রামের ভদ্রতার উপর। মানে একটা প্রোগ্রামার যখন প্রোগ্রাম কোডটা লিখবে, এখানে গ্যাপ না দিলেও তোমার প্রোগ্রাম রান করবে, কারণ ব্র্যাকেট আছে, সমস্যা নাই। কিন্তু তোমার কোডটা যে রিড করবে, ধরো গুগল তোমাকে পরীক্ষা নিচ্ছে, গুগলের জব পাওয়ার জন্য তোমার টেস্ট হচ্ছে, তখন তুমি এখানে গ্যাপ দাও নাই, তখন গুগল বুঝে যাবে যে তুমি একটা অভদ্র মানুষ, তোমাকে জব দেওয়া বিপজ্জনক। তুমি যেটা লিখছো সেটা দিয়ে রান করে গুগলের কোড কাজ করতেছে, তুমি যে কোডটা বানাইছো সেটা কাজ করতেছে, কিন্তু তাও তোমাকে চাকরি দেবে না, কারণ তুমি এই ভদ্রতা বুঝো না।
এই ভদ্রতাগুলো যেখানে লেখা আছে আমি তোমাদের বই দিয়ে দেব, ওইখান থেকে তোমরা পড়ে নিতে পারবা যে কয়টা গ্যাপ দিতে হয়, কোন সময় কি লিখতে হয়, আর ভ্যারিয়েবলের নাম যে এবিসি সাম। এই যে দেখো তুমি এখানে যোগ করতেছো, সাম করতেছো, তো তুমি লিখলা মাইনাস MINUS বা MIN, তাহলে কি হবে বলো তো? তোমার কোডটা পড়ে মানুষ কনফিউজ হয়ে যাবে, আর কনফিউশনের কারণে তারা তোমার কোডটা বুঝবেই না। সো যখন তুমি যোগ করবা তখন সাম ইউজ করো বা প্লাস ইউজ করো, এমন কোন শব্দ ইউজ করো যেটা দ্বারা বোঝা যায় কি করা হচ্ছে। এখানে করছো যোগ, লেখছো বিয়োগ, তাহলে কি হবে বলো তো? কোড কিন্তু ঠিকই রান করবে। কম্পিউটার তো এইসব বোঝে না, ও তো বাইনারি বুঝে। তুমি মাইনাস দিয়ে ডাক দিছো এটারে নাকি প্লাস করে ডাকতেছো, তাতে কিছু আসে যায় না, কম্পিউটারে কিছু আসে যায় না, কিন্তু তোমার চাকরি থাকবে না, কারণ মানুষ আবার বুঝবে না তোমার লেখাটা। তো এগুলা হলো ভদ্রতা। কিছু জিনিসপত্র তোমার মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কোন জিনিসটা লিখতে হবে, কয়টা গ্যাপ দিতে হবে, সেটা তোমার সেন্স থাকতে হবে। যে দেখো এই সফটওয়্যারটার মধ্যে নিজে থেকে একটা লাইন করে দিয়েছে, ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে থাকা ডোমেনে যা যা আছে সবকিছুকে একটা আলাদা লাইনে নিয়ে আসছে। এটা বোঝা যাচ্ছে এর আন্ডারে এই জিনিসগুলা এক্সিকিউট হচ্ছে বা রান হচ্ছে। অনেক বেশি জ্ঞান বললাম তোমাদের সাথে, আসলে যাদের প্রোগ্রাম